নীরব প্রতিবাদে কক্সবাজার কেন, মানে কক্সবাজারকে কেন ব্যবহার করা হয়েছে? আমরা কিছু জানতে পেরেছি যে যেমন পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছে, পরে জানা গেল পিটার হাস ওইখানে নেই। আসলে মানে এটা কি তাদের নিজস্ব একটা সিদ্ধান্ত, নাকি এখানে পেছনে কোনো রহস্য আছে কক্সবাজার যাওয়ার পেছনে, নাকি আসলেই সমুদ্র বিলাস বা আমরা সমুদ্রের নিরিবিলি জায়গায় খুঁজে সেখানে যাওয়া? আর ওই দিনটাই কেন বেছে নিল, যে আগের দিনও নিল না, পরের দিনও নিল না, সেই দিন সকালবেলায় চলে গেল? এটা কি মানে ইউনূস সরকারের সাথে মান অভিমানের জায়গাটা থেকে করা? আগেও তো আমরা দেখেছিলাম এক ধরনের মান অভিমান থেকে ইউনূস সরকারের মান অভিমান ছিল, তখন উনি বলেছিলেন যে নাহিদকে ডেকে বলেছিলেন পদত্যাগ করবেন। তো ওদের সাথে আসলে মান অভিমানের জায়গাটা এখনো সেরকমই আছে কিনা, সেই অভিমান থেকেই তাদের কক্সবাজার যাওয়া কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না, এই তরুণরা প্রকৃতপক্ষে গোস্বা করেছেন কারণ তাদের অনেক এক্সপেকটেশন ছিল। কিছু কিছু এক্সপেকটেশন ছিল জেনুইন এক্সপেকটেশন, যে একটা সনদ, সার্টিফিকেট, সনদ কিন্তু চিরন্তন। আপনি যে ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা পান সেটা কিন্তু মৃত্যুর পরেও ওটা কার্যকরী থাকে। আর ঘোষণাপত্র হচ্ছে একটা ইশতেহার টাইপের বিষয়। এইখানে তারা যেটা চাচ্ছিল তাদের সেগুলি কিন্তু আশা পূরণ হয় নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে এইখানে আস্থার একটা ট্রাস্ট ডেফিসিট, যেটা বলে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। ইউনূস সাহেব প্রথমে ধারণা করছিলেন যে এই তরুণদের উপর ভরসা করে, যেটা প্রফেসর নাসরিন বললেন সুন্দর, ওয়েদা নাসরিন, যে মবকে তারা কিন্তু ব্যবহার করছে, মবকে ব্যবহার করে তারা অনেক কিছু করছে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এইটা, যে এখন আর এই তরুণদের উপরে, ছাত্রদের উপরে ডক্টর ইউনূস আস্থা রাখতে পারছেন না, যে এরা ক্ষমতায় যেতে পারবে, এদের সেই রকম পপুলারিটি আছে, এরা লোক আনতে পারে না, লোক আসে না, এবং তাদের ভিতরে তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আছে। সুতরাং উনি অন্য বন্দরে নোঙ্গর করছেন, বিএনপি বন্দরে নোঙ্গর করছেন। বিএনপি বন্দরে নোঙ্গর করছেন এই জন্য যে সেফ এক্সিট পাবেন, এমনকি প্রেসিডেন্টও হতে পারেন। কি আলোচনা হয়েছে লন্ডনে আমরা তো জানি না। এই যে বিশ্বাস অবিশ্বাস, চাওয়া পাওয়া, এইটা কিন্তু যখন এই গত বছর এই সময় কিংবা তার আগে আপনার জুলাই মাসে, আগস্ট মাসে এই ধরনের চিন্তা চেতনা ছিল না। কিন্তু এই চিন্তা চেতনা আসলো কিভাবে? কারণ ডক্টর ইউনূস একজন অতি বৃদ্ধ ব্যক্তি, উনার আশেপাশে কতগুলি চতুর লোক এসে জড়ো হয়েছে। এই চতুর লোকের মধ্যে কিছু আছে আপনার দেশীয় চতুর লোক, কিছু আছে বিদেশি চতুর লোক। এই বিদেশি চতুর লোকগুলি এই বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অনেকে দেশান্তরী হয়ে গেছেন। 20 বছর, 30 বছর, 40 বছর আগে দেশান্তরী হয়ে যাওয়া এই সব লোকজনের ভিতরে এখন এত বেশি দেশপ্রেম, তারা এসে এইটা করতে চাচ্ছেন, ওইটা করতে চাচ্ছেন, সেটা করতে চাচ্ছেন, কিন্তু পয়সা মেরে যাচ্ছেন। তারা কেউ কিন্তু হিসাব দেয় নাই। এই যে ভদ্রলোক, এই যে ফায়াজ তয়েব একটা মানে একটা চলমান ইনভেস্টিগেশনকে বন্ধ করার জন্য উনি ডিও লেটার দিছে। উনি তো জানে না, উনি তো গভর্নমেন্টের নিয়ম কানুন জানে না যে ডিও লেটার দেওয়া যায় না আপনার একটা চলমান ইনভেস্টিগেশনের। উনি এখন নানাবিধ এক্সপ্লেনেশন দেয়, ফেসবুকে মাইলের পর মাইল লেগে যাচ্ছে যে আমি অনেস্ট লোক। তা আমি বলি যে ভাই, আপনার অনেস্ট লোক, আপনার সম্পদের হিসাব দেন না কেন? আপনার ট্যাক্সের হিসাব দেন না কেন? এই সব লোকজন, ধান্দাবাজ কতগুলি লোক এসে জড়ো হয়ে একটা বিপ্লবের গলা টিপে মারছে। কেন এই ছাত্রদেরকে এরা এই আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে এই অ্যাডভাইজার না এক একটা মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে। রেলের মন্ত্রণালয় আপনি মাহবুব কবির মিলনের করেন, এর তারপরে এই যুব সমাজকে দুর্নীতির দিকে নেয়া, তাদেরকে আপনার একটা দুঃশাসনের দিকে। আজকে কেন এই ইয়াং ছেলেরা আপনার বাড়িতে মবিং, ডাকাতি করতে যাবে? কেন যাবে? তাদেরকে কেন এই সুযোগ দেওয়া হয়েছে? তারা যাবে স্কুল কলেজে, ফেরত যাবে। বিপ্লব করছে, তারা কঠিন কাজ করছে, তাদের প্রতি এই জাতির শ্রদ্ধা আছে, শ্রদ্ধা থাকবে। কিন্তু তাদেরকে আপনি দিচ্ছেন সেই এক একটা
একটা 26 বছরের ছেলেকে আপনি যদি একটা মন্ত্রণালয় দেন, এলজিআরডির মতো একটা মিনিস্ট্রি দিয়ে দেন, তার সাথে আর একটা মিনিস্ট্রি দিয়ে দেন, তাহলে সে কিভাবে চালাবে? সে তো ভুল করবেই। এই ভুল লেজিটিমেট ভুল। এই ভুল তাকে করতে আপনি দিচ্ছেন কেন? পরে যাতে আপনি দুদক দিয়ে তাকে ধরতে পারেন এবং বলতে পারেন। এর জন্য দায়ী হতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এখন সময় হয়েছে, ইট ইজ টাইম ফর হিম কুইট। এবং যদি সে কোনো সম্মান নিয়ে যেতে চায়, তার সে নিজের মামলা, আপনি দেখেন এত বড় বড় কথা বলছে সারা পৃথিবীতে, নানাবিধ কথা বলে, আইনের কথা বলে উনি ক্ষমতা নিয়েই উনি ওনার বিরুদ্ধে যে কেসগুলি ছিল সেই কেসগুলিকে কোয়াশ করাই দিচ্ছে। ওয়াই ওয়াই? আপনার দেশে 27 লক্ষ লোক বেকার, নতুন বেকার হয়েছে, সেখানে উনি ওই কি পভার্টিকে, বেকারত্বকে মিউজিয়ামে দিতে চান। মিউজিয়াম তো বুঝাই হয়ে যাবে, মিউজিয়াম তো বুঝাই হয়ে যাবে। 27 লক্ষ লোকরে উনি বেকার হয়েছে, এদিকে উনি বলে আমি দারিদ্রকে মিউজিয়ামে আমি পাঠাবো। এই ধরনের নানাবিধ চমকদার কথা বইলা একটা জাতির একটা বছর এই বৃদ্ধ লোকটা ধ্বংস করে দিল। এর জন্য দায়ী কে? তাই এই ছেলেরা তোমরা কেন এরকম একটা লোকটা আনো? তার পাস্ট কি? তার পাস্ট তো ভালো না। সে পোস্ট ছাড়ে না, এবং সে আরেকবারও তো সেই ইলেকশন করতে গেছে, পরে আবার হাফ ওয়েতে চলে গেছে। এইখানে সে নাটক শুরু করে দিচ্ছে, একটা ভালো একটা নাটক শুরু করছে যে আমি এখান থেকে চলে যাব, আবার যায় না, নানাবিধ কথাবার্তা। সেই জন্য আমি কিছুটা কি, আমি কেন, আমার মতো বহু লোকই হতাশ হয়েছে। আপনি যে টাইটেল দিচ্ছেন, শিরোনাম করছেন দ্বিতীয় অধ্যায়, আপনার প্রথম অধ্যায় তো ফেইল। আপনি এসএসসি পাস করতে পারলেন না, আপনি ইন্টারমিডিয়েটের এইচএসসি তে উঠবেন কিভাবে? এই প্রথম অধ্যায় উনি ফেল মারছে, এই প্রথম অধ্যায় ফেল মেরা ওনার এখন কুইট করা উচিত, নতুন ভাবে সরকার গঠন করা উচিত। এবং আমি মনে করি যে আমরা বাঙালি জাতি আসলে একটা হতভাগ্য জাতি, তা না হলে বারে বারে এরকম হয় কেন? 54 বছর হয়ে গেল আজকে। চৌধুরী, আপনার কাছে আমার একটা জানার কথা যে ছাত্ররা ডক্টর ইউনূসকে বসিয়েছেন, উনি বলেছেন ওনার নিয়োগকর্তা তারা। এখন মাঝপথে আমরা দেখেছি যে গোপালগঞ্জে যা হয়েছে, তাদের নিরাপত্তার এক ধরনের হুমকি আছে, বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন পাহারা দেওয়া হচ্ছে, ইভেন কক্সবাজারও আমরা শুনেছি যে তাদেরকে স্পেশাল ভাবে পাহারা দেওয়া হচ্ছে। তো উনি যে মানে ওদের ঘোষণাপত্রের মধ্যে এমন কিছু নাই বা তাদের হতাশা, তো ওদের নিরাপত্তার জন্য উনি কি করেছেন? মানে পরবর্তী নিরাপত্তার জন্য নাকি উনি ওদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছেন? আসলে ওরা নিরাপদ থাকবে কিনা, বা যারা আন্দোলনের সাথে ছিল তাদের নিরাপত্তার জন্য উনি আসলে কি করে যাচ্ছেন? এই সরকারের প্রতি তো অনেক আস্থা বিশ্বাস সবারই ছিল। নিরাপত্তা তো এপিসি দ্বারা হয় না, পুলিশ মিলিটারি দ্বারা হয় না। নিরাপত্তা দেয় সমাজ, নিরাপত্তা দেয় মানুষকে নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তার এনশিওর করতে হলে কি করতে হবে? সমাজের ভিতরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সমাজের ভিতরে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা না করেন, এই যে নানাবিধ, এই যে যাদের বাড়িতে যে টাকা নিয়ে আসতেছে, লুটপাট করতেছে, টাকা নিয়ে আসতেছে, হুমকি দিচ্ছে, এইটা করতেছে, সেটা করতেছে, এদের একটা কাউন্টার অ্যাকশন আছে না? আপনি যে পার্সোনাল অনেক শত্রু তৈরি হয়ে গেছে। তারপরে আরেকটা বিষয় কিন্তু আপনি চিন্তা করতে হবে, আপনি শেখ হাসিনা ছিল একজন রুথলেস ডিকটেটর, তাকে উৎখাত তো আর শান্তিনিকেতনী কায়দায় হয় নাই, তাকে উৎখাত করার জন্য শক্তি প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতে হয়েছে। সুতরাং এইসব ছেলেরা যারা নেতৃত্ব দিছে, তাদের কিন্তু নিরাপত্তা দরকার। তাদেরকে সরকার বা জাতি তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার। তাদেরকে এমনি অন্য 10টা লোকের মতো ছেড়ে দিলে হবে না, তাদেরকে আপনার প্রোটেকশন দিতে হবে, কোনো না কোনো উপায় প্রোটেকশন তাদেরকে দেওয়া দরকার। কারণ তারা আমাদের বাক স্বাধীনতার জন্য, আমাদেরকে ডিক্টেটরদের মুক্ত করার জন্য এত বড় রিস্ক নিল। এখন যদি বলেন যে না তোমরা কোনো নিরাপত্তা পাবে না, সবাই সমান, হয় না। প্রত্যেকটা লোকের নিরাপত্তার লেভেল ডিফারেন্ট। এর জন্য সার্জিতের জন্য যে হাসপাতালের জন্য যে ধরনের নিরাপত্তা দরকার আছে, সেই ধরনের নিরাপত্তা আপনার আমার জন্য দরকার নাই, আপনার আমার জন্য সেই ধরনের নিরাপত্তা দরকার নাই। সুতরাং নিরাপত্তার ইস্যুটা সম্পূর্ণ, ওরা যে মবের মাধ্যমে মানে মব তৈরি করেছে বা মানে অনেকের মতে যেটা হয়েছে, সেটার জন্য তো অনেকের আক্রোশ আছে তাদের প্রতি। একদিকে হচ্ছে ওরা জুলাই আন্দোলনে থাকবে, নিরাপত্তা দরকার, অন্যদিকে তারা যে মাফিয়া
মবের মূল মাফিয়া হচ্ছে আপনার পিনাকি। পিনাকি হচ্ছে মূল মাফিয়া। সে ওইখানে বসে বসে স্প্লিট টিভিতে ভাঙে, ওইটারে ই করে, এইখানে মানুষ মারে, ওইখানে সে পোড়াই দিবে, ওইখানে একটা হিন্দু মানুষ সে গরু জবাই করতে চায়, সে সারে না কেন? এই সরকার উচিত হইলো যে এই সরকারের উচিত হলো ফ্রান্সের অ্যাম্বাসেডরকে ডেকে বলা যে তোমার দেশে বৈশা যে বাংলাদেশের এক লোক এই যে আমার দেশে যে মারামারি হইচই করতেছে, এইগুলি বন্ধ করো না কেন? বন্ধ করা উচিত। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম? না, আমি আপনাকে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে একটু সমস্যা হয়েছিল, বাট শুনতে পাচ্ছি। জি, শেষ করবেন প্লিজ। এখন কোনো সমস্যা নাই। আচ্ছা, ফ্রান্সের গভর্নমেন্টকে এই ইউনূস সরকার বলে না কেন যে ওইখান থেকে ভায়োলেন্সের উৎসাহ দেওয়া হয়? আপনি কোনো অবস্থাতেই এক টেলিভিশনে বলেন, এই টেলিভিশনে যদি আপনি ভায়োলেন্সের উৎসাহ দেন তাহলে তো আপনি তো মব রানী হয়ে গেলেন, মব স্টার হয়ে যাচ্ছেন। তো এইটা তো বিদেশে বসে করে, অনেকেই করতেছে, দেশের মধ্যে বসেও করতেছে। সুতরাং এই মব বন্ধ করার জন্য কি করছে? কিছুই করে নাই এই গভর্নমেন্ট। মব ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, পাবলিকের রেজিস্ট্যান্স শুরু হয়েছে, পুলিশ আরো বেশি অ্যাক্টিভ হয়েছে, যার ফলে মব যে সব জায়গায় সে বন্ধ হয়ে গেছে তা তো না, মোটামুটি একটা পর্যায়ে আসছে বলে আমার ব্যক্তিগত ধারণা। সবসময় জানি যে বাংলাদেশের নির্বাচন সবসময় বাহিরের মতামতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বহিঃশক্তির উপরে। এই কথাগুলো আমরা প্রায় শুনি। এবং যে আমাদের আন্দোলনটা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল। তো সামনের নির্বাচনেও কি এরকম ভারত যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা থাকবে কিনা বা সেরকম কোনো কিছু দেখছেন কিনা, সেটা একটি বিষয়। আর হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং এনসিপির একটি সম্পর্ক, এনসিপি ছোট দল হলো, জামাত মোটামুটি বড় দল। আপনার কি মনে হয় যে এই বড় দলের উপরেও মানে আস্থা রাখতে পারছে না ডক্টর ইউনূস? আচ্ছা, তার আগে আমি একটা প্রশ্ন এখানে আলোচনায় আসছিল যে 10টা কমিশনের কথা জুবাইদা নাসরিন সাহেব ম্যাডাম বলছিলেন, 10টা কমিশন। আসলে সরকার, ডক্টর ইউনূসের সরকার জনগণের সাথে প্রতারণা করছে। এগুলি একটাও কমিশন না। আপনার যে কমিশন হয় সে কমিশনের পেছনে কিন্তু আইন থাকে। কিছু কিছু কমিশন আছে তো আপনার কনস্টিটিউশনাল, যেমন আপনার পাবলিক সার্ভিস কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশনের একেবারে আপনার সাংবিধানিক। আর বাকিগুলি আছে আইন দ্বারা আপনার তৈরি। এই যে 10টা কমিশন করছে, এগুলো হচ্ছে কমিটি, এগুলো হচ্ছে ক্যাবিনেট ডিভিশন, কতগুলি কমিটি বলে দিছে, সে কমিটিগুলি কমিশন বলে ধরাই দিছে। এবং ওই সব যারা চেয়ারম্যান মেম্বার টেম্বার হয়েছে, আমরা কমিশন চেয়ারম্যান, কমিশন মেম্বার। কিসের কমিশন? কোথায় আইন তাদের? এগুলি ফাঁকিবাজি করা হয়েছে। এবং আপনি দেখেন সেই কমিশনের সেই কাগজ তো ধীরে 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 বস্তা পচা হয়ে যাচ্ছে। কোথায় আলোচনা হয়, কি হয় না হয়, এগুলি আসলে জাতির সময় তারা নষ্ট করে দিছে। আরেকটা বললেন যে আপনার এই ইউনূস সাহেব কি আস্থা রাখতে পারবেন কিনা এই জামাতের উপরে? জামাতের উপরে উনি খুব সম্ভব আস্থা রাখেন নাই। উনি যদি রাখতেন তাহলে আপনার জামাত যে সব জিনিস চাইছে, এনসিপি যে সব জিনিস চাইছে আপনার জুলাই সনদে, সেসব তার কিছু রিফ্লেক্টেড হইতো। উনি, আমি যেটা শুনছি যে জুলাই সনদের মানে ডিক্লারেশনে, মানে প্রোক্লামেশন বলেন বা ঘোষণাপত্র, ওইটা উনি বিএনপি কে দেখাইছে, জামাতকে দেখাইছে, আর একটা পার্টিকে দেখাইছে। তো বিএনপি যেটা অ্যাপ্রুভ করছে সেটাই এখানে আসছে। এটার কোনো ভ্যালু নাই, এটা কিন্তু শেষ হয়ে গেছে। বলতে গেলে 1 বছরের মাথায় এসে একটা বিপ্লব ধপাস করে ধপ করে নিভে গেল। এটাই দুর্ভাগ্য। এখানে অনেক কিছু করার ছিল, যেটা আমরা দুর্নীতি দমন করতে পারতাম, আরো বৈষম্যহীন করতে পারতাম। কিন্তু সমাজ তো উনি যে এই যে সরকারটা করছে, যেটা পাটোয়ারি সাহেব বললেন, ক্লিয়ারলি বললেন যে প্রথমেই তো উনি বৈষম্য করে ফেলছেন, যে চিটাগাঙের লোক ছাড়া হবে না, এমনকি আপনার এনজিও ছাড়া হবে না, ওনার পরিচিতি ছাড়া লোক মন্ত্রী হবে না। এবং এখন একটা দেখলাম খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে দেখলাম
যে যত বাজেট হয়েছে ডেভেলপমেন্ট বাজেট, তার অর্ধেক নাকি চিটাগাং ডিভিশনের জন্য অ্যালোকেট করা হয়েছে। এটা কি বৈষম্য না? এটা কি বৈষম্য না? এখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে নুরুদের থেকে শুরু করে আপনার এত মার খাইলো, মৃত্যু হইলো, এটা হলো সেটা হলো, লাস্টই ঘুরে ফেরা কিন্তু সেই একই জায়গায় আসা পুনর্মূষিক ভব করে ফেলাইলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে আমি ভদ্রভাবে বলি, ইট ইজ টাইম ফর হিম টু কুইট। দেয়ার ইজ এ টাইম টু কুইট। সবকিছু সবসময় গায়ের জোরে করা, ওনার তো গায়ের জোরও নাই, ওনার বয়স হলো 88, তেমন গায়ের জোরও নাই যে উনি গায়ের জোরে এখানে থাকবে। ওনার মিলিটারি নাই, ওনার পুলিশ নাই, ওনার রাজনৈতিক দল নাই, উনি ওনার উপর ডিপেন্ডেন্ট একজন ব্যক্তি। উনি আইসা এইখানে অনেক কি আমরা ওয়ার্ল্ড বিশ্বর মাঠে আমরা খেলি, উই আর বিগ প্লেয়ার। আপনার বিগ প্লেয়ার না, আপনি কোনোভাবে বিগ প্লেয়ার। আপনি একটা চতুর লোক, একটা বৃদ্ধ, একটা চতুর লোক। আপনার আশেপাশে আরো কতগুলি চতুর লোককে নিয়ে আসছেন, নিয়ে এসে এই জাতিটাকে আপনি সর্বনাশ করে দিচ্ছেন। দিস ইজ দ্য টাইম ফর হিম টু কুইট, এবং নতুন করে আমাদের শুরু করা দরকার। যেখানে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, যেখানে আমরা পুলিশ বাহিনীকে রিবিল্ড করতে পারবো, যেখানে আমরা যত মৃত্যু হয়েছে সকল মৃত্যুর একটা অ্যাকাউন্ট করতে পারবো, সকল মৃত্যুরই আপনার তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এবং আপনার যে এই যে আপনার ইকোনমিটা ধ্বংসের মুখে চলে গেছে, ইকোনমি এই যে উনি প্রায় একটা কথা বলে কি 3-0, একটা অদ্ভুত উদ্ভট কথা। আপনি জিরো এমপ্লয়মেন্ট, আপনি একজন ইকোনমিস্টকে জিজ্ঞেস করেন যে ইকোনমিতে জিরো এমপ্লয়মেন্ট, যেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, সেই ইকোনমি তো ভালো না। সে জাপানের ইকোনমি, লোক নাই, ওয়ার্কার নাই, নতুন কারখানা করতে পারে না। 2-3% নিচে যদি আনএমপ্লয়মেন্ট চলে আসে, ইকোনমি সিক বলে গণ্য করা হয়। উনি সেটাকে বলতেছে, একজন ইকোনমিস্ট হয়ে বলতেছে আমি জিরো ই করবো, এমিশন বন্ধ করবে। এমিশন বন্ধ করবেন, আপনি এমিশন না হলে টেম্পারেচার জিরো হয়ে যাবে। উনি জানেই না, উনি সায়েন্সও জানে না, উনি ইকোনমিক্সও জানে না। এটা বললে বলবেন কি উনি তো নোবেল প্রাইজ উইনার হলে সবকিছু জানতে হবে এমন কিছু। উনি আমাদের তো সর্বনাশ করছে। ওইদিকে কোথার এক অংশ কি সূচি, ওই সূচি একটা জনগোষ্ঠী, একটা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিছে, হত্যাকারীদেরকে মদত দিছে, অথচ শান্তির কথা বলে করছে। আর এখানে ডক্টর ইউনূস, যখন পাক ভারত যুদ্ধ হয়ে যায়, সেই সময় উনি বাংলাদেশে বলে যে তোমরা অস্ত্রপাতি নিয়ে রেডি হও। শান্তির কথা বলা হবে, এখানে বলে যুদ্ধের জন্য রেডি হও। যুদ্ধের জন্য কিসে রেডি হবে? প্লেন আছে 5 খান, আপনি নতুন করে কোনো প্লেন কিনছেন? আপনি বরং এই করিডোর করে দিচ্ছেন। এখন উল্টা পাল্টা অনেক কিছু হইতেছে। এটা সঠিক এখন কঠিন ভাবে দাঁড়াইয়া বলতে হবে। আপনি ডিপি ওয়ার্ল্ডকে আপনি যে পোর্টটা দিচ্ছেন, আপনি কে দিতে বলছে? আপনি পিপিআর জানেন? বাংলাদেশের এই প্রকিউরমেন্টের যে রুলস রেগুলেশন, আপনি তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে, তাদের সকল কিছু দেখতে হবে, তারা কি রেট দেয়। তারপরে আপনারা তো দুদকের কাছে পড়বেন। আপনার এই বাকি জীবন আপনি দুদকে ঘুরবেন আবারও। এই কারণে আপনি ডিপি ওয়ার্ল্ডকে যে বলতেছেন ডিপি ওয়ার্ল্ড খুব ভালো, হু আর ইউ? আপনি কি এক্সপার্ট? পোর্ট অপারেটরদের এক্সপার্ট? ডিপি ওয়ার্ল্ড 5 নম্বরে। ডিপি ওয়ার্ল্ড থেকে আরো বড় বড় কোম্পানি আছে, পিএসএ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু। কিন্তু আপনি প্রকিউর করবেন জিনিসপত্র এই রাষ্ট্রের, যেটা ওই যে একটা মানে ইন্ডিয়ার কথা আপনি বললেন, পাটোয়ারি সাহেব বললেন, সঠিক কথা। আপনি হঠাৎ বলে দিচ্ছেন যে আমি এয়ারবাস কিনবো, আমি ওইটা কিনবো, সেটা কিনবো। এটা কি আপনার ছেলের হাতের মোয়া? যা ইচ্ছা তাই করবেন। আপনি গরিবের ব্যাংকার বলে সারা পৃথিবীতে পরিচিত হয়েছেন। আপনি যে 10 লাখ টাকার রুমে থাকেন, আপনার লজ্জা হওয়া উচিত। আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করছিলাম যে তারেক রহমানের সাথেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা হয়েছে, এরকম একটা নিউজ আমরা দেখেছি জুলাইয়ের মাঝামাঝিতে। আবার এনসিপি নেতারাও যুক্তরাষ্ট্রে মানে সাবেক রাষ্ট্রদূতের কাছে, পিটার হাসের কাছে ছুটে গেছে, এরকম যদিও গুজব বলছে অনেকেই।
আসলেও কি যুক্তরাষ্ট্র কি পরবর্তী নির্বাচনে কোনো ভূমিকা রাখবে কিনা, যেটা আমি বলছিলাম, বা পাশাপাশি ভারত? ভারত তো সরাসরি কোনো ভূমিকা রাখতে পারবে না। ভারত যদি কোনো ক্যান্ডিডেটকে কোনো দলকে সাপোর্ট করে সেটা হবে জুডাস কিস, মানে তার একেবারে সর্বনাশ যদি ভারত করতে চায়, যে বলবে যে ওই ক্যান্ডিডেট আমাদের পক্ষের লোক, তাদেরকে আমরা সাপোর্ট করি, ওই দলকে সাপোর্ট করি, সেটা ভারত করতে পারবে না। যুক্তরাষ্ট্র করতে পারে, যুক্তরাষ্ট্র যে করতে পারে না তা করতে পারে। এখন আপনার তারেক রহমান আজ প্রায় 15-17 বছর ধরে দেশের বাইরে, বাংলাদেশের রাজনীতিতে সে ধীরে ধীরে আপনার অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তার তো দেশে আসা উচিত। দেশে যদি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা থাকে সেগুলিকে তার ফেস করা দরকার আছে। আপনি যদি মামলা মোকদ্দমা ফেস করতে না চান, অনিচ্ছুক হন, তাহলে আপনার রাজনীতি করা উচিত না। সেইখানে আমেরিকানদের সাথে কি আলোচনা হয়েছে উই ডু নট নো। আপনি দেখেন যে করিডোর নিয়ে এরা খুবই সোচ্চার ছিল, আপনার পোর্ট নিয়ে খুব সোচ্চার ছিল। ইউনূস সাহেবের সাথে আলোচনার পরে সব যেন আপনার সেই ওঝা যেমন সাপকে থামাই দেয়, সাপের ফনা, সে থামে গেল বিএনপি। কেন কেন থেমে গেল? তারা যদি বন্দর রক্ষা করতে না পারে, তারা যদি দেশের সম্পদ রক্ষা করতে না পারে, তাহলে তারা রাজনীতি করে কেন? তাদের কাছে আমি ক্লিয়ারলি জানতে চাই, আপনার মাধ্যমে জানতে চাই, তারা কি এই বিনা টেন্ডারে এই পোর্ট দিতে চাচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে একটা কোম্পানিকে? যদি দিতে চান তার পেছনে যুক্তি কি? এটা বিএনপিকে আমি জিজ্ঞেস করি। ইউনূস সাহেব তো এটার পেছনে লোকাল এজেন্ট হিসেবে কাজ করেই যাচ্ছে, লোকাল এজেন্ট হিসেবে সে কাজ করে যাচ্ছে। বলে সবচেয়ে ভালো যেসব কোম্পানি তাদের কাছেই তো আমরা সব কিছু দিব। সবচেয়ে ভালো যদি হয়, ভালো শাসন করতে দরকার হয়, তাহলে ইউনূসকে সরাই দিয়ে অন্য বাইরে থেকে আনতে হয় লোকজন। এটা তো কোনো যুক্তি না। আপনার পুলিশ বাহিনী ঠিক মতো কাজ করতে পারতেছেন না, সেই জন্য কি আপনি ভারত থেকে পুলিশ আনবেন? আপনি থাইল্যান্ড থেকে পুলিশ আনবেন? নো। আপনার এখানে যা যা আছে সেগুলিকে আপনি ইমপ্রুভ করেন, আপনি সেগুলিকে ইমপ্রুভ করেন সেটাই। এবং আপনার তো অত দায়িত্ব দেওয়া হয়নি ভাই, আপনাকে আনা হচ্ছে যে আমরা গণতন্ত্র ফেল করছি, শেখ হাসিনা দেশে ডিক্টেটরশিপ চালু করছে, নর্থ কোরিয়া বানানোর চেষ্টা করতেছিল, ছাত্ররা জনগণ সব মিলে তাকে উৎখাত করছে। যে আপনি আসছেন টেম্পোরারি, আপনি একটা ইলেকশন করবেন, ইলেকশন করতে গেলে যা যা নিয়ম কানুন আছে সেটাকে আপনি রক্ষা করে একটা ইলেকশন করবেন। কিন্তু আমি মনে করি কি উনি ইলেকশন করতে পারবেন না। ইনফ্যাক্ট সারা বাংলাদেশ ব্যাপী যদি স্কুল কমিটির নির্বাচনগুলি ওনারে করতে দেওয়া হয়, সেটাও উনি করতে পারবে না। সেই ক্ষমতা ওনার নাই, ওনার কোনো পাওয়ারই নাই, কোনো পাওয়ার নাই। গ্রামের দিকে যাওয়া যায় না। আপনার গ্রামে এখনো হুমকি দেয়, এখনো সেই চাঁদাবাজি চলে, আপনার টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের গুন্ডারা, সেই আওয়ামী সন্ত্রাসীরা এখনো সন্ত্রাস চালায় যেতেছে, টাকা পয়সা দেয়, এটা করে সেটা করে, এখানে কোনো কন্ট্রোল নাই। এবারে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অভয় একটা জঙ্গলের মতো রাষ্ট্রে আমরা এই মুহূর্তে বাস করতেছি। আমাদের এটা আমরা আশা করি, অসংখ্য ধন্যবাদ। আশা আমাদের অনেক আশা ছিল।